জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে 1 জুলাই। এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করার সময় নির্ধারণ করা হয়েছে 2 জুলাই। আফজাল হোসেনের রিপোর্ট। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 1 জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। 3 আসামির মধ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুপস্থিত রয়েছেন। গেল 17 জুন তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি 2 জন পলাতক আছেন। এই পলাতক 2 জনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। The prosecution should have no role in the appointment of state counsel for any accused. It is a matter for the judges alone. এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন দাখিল 2 জুলাই। এ মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বাংলাদেশে যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের অবশ্যই বিচার হতে হবে, কিন্তু সেটা হবে আইন অনুযায়ী, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনের বাইরে গিয়ে কাউকে হেনস্থা করা হলে অবশ্যই বিএনপি তা সমর্থন করে না। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। সরকার যদি গতিশীল না হয় তাহলে মানুষের নিরাপত্তা সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশে আর কোনো ধরনের মব জাস্টিস যেন না হয় সে আহ্বান জানান রিজভী। 2014, 2018, 2024 এই 3টি নির্বাচন, এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছামতো নির্বাচন। এখানে ভোটের দরকার পড়েনি, এখানে নির্বাচনের কোনো নিয়ম নীতি দরকার পড়েনি। শেখ হাসিনা যাকে চেয়েছে তাকেই নির্বাচনে পাশ করা হয়েছে। এর জন্য দায়ী রকিবুল হুদা, এর জন্য দায়ী হাবিবুল আউয়াল পরে এবং আরেকজন KM হুদা। এরা জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য, শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন দিগন্ত উন্মোচিত হলো। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন। গভর্নর বলেন, গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশের আর্থিক খাতের যে আমাদের অন্তর্ভুক্তি, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি। অগ্রগতি হওয়া সত্ত্বেও অনেক পিছিয়ে আছি, আরও অনেক দূর যেতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা সবগুলো চ্যানেল, একটা হচ্ছে ক্রেডিট কার্ড চ্যানেল, একটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম চ্যানেল, একটা হচ্ছে আমাদের মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন চ্যানেল, একটা হচ্ছে আমাদের এজেন্ট ব্যাংকিং চ্যানেল, এগুলো সবগুলো চ্যানেল প্লাস আমরা ডিজিটাল ব্যাংক নিয়ে আসছি খুব শীঘ্রই। সেই চ্যানেল, সেটাও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে যাবে এবং ছোটো ছোটো বিজনেসকে প্রমোট করবে। তো এই সবগুলো চ্যানেলকে আমরা একসাথে কার্যকর আরও মোর এফেক্টিভ করে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক আর্থিক কাঠামো গড়ে তুলতে চাচ্ছি, যেটা আরও স্থায়ী হবে। একই সাথে অবশ্যই আমরা অন্যদিকে গুড গভর্নেন্সের চেষ্টা করছি। আপনারা জানেন, ব্যাংকিং খাতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্লাসিফিকেশন রুল কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে গেছি।
গত মৌসুমে মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা ও ওষুধের অপ্রতুলতার কারণে ডেঙ্গুর ভয়াবহতার কথা আজও ভুলতে পারেনি নগরবাসী। আর তাই ভরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার পাশাপাশি মশার উপদ্রব আর ডেঙ্গু আতঙ্কে রয়েছে রাজধানীবাসী। নগরবাসী বলছেন, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় রাজধানীতে দিনকে দিন বেড়েই চলেছে মশার উৎপাত। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। এই চিত্রটি দেখে সহজেই মনে হতে পারে এটি দেশের কোনো এক বন জঙ্গলের ঝোপঝাড়। না, দৃশ্যটি রাজধানীর হাতিঝিলের কোলঘেঁষা খাল। নয়নভিনম অপরূপ সৌন্দর্যমণ্ডিত সেই হাতিঝিল খালেই জমাট বাঁধা কচুরিপানায় জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে অসংখ্য কিউলিক্স মশা আর এডিস মশা, এমন অভিযোগ স্থানীয়দের। কিউলিক মশা ও ডেঙ্গু মশা উৎপত্তির স্থানীয় ডেঙ্গু ধরে মশার ওষুধ মারে আনমারে লাভ কি ভাই, এখন তো বর্ষাকাল। নগরবাসীর অভিযোগ, রাজধানীর বিভিন্ন স্থানের খাল, ঝোপঝাড়, বন্ধ ড্রেনে জমে থাকা পানি নিষ্কাশন না হওয়ার ফলে সেখান থেকে জন্ম নিচ্ছে মশা। দিনে 24 ঘন্টায় মশা। আর তাই মশার উৎপাতে অনেককেই আবার দিনের বেলাতেও কয়েল জ্বালিয়ে করতে হচ্ছে দোকানদারি। দিনের বেলাও মশা লাগে, থাকা যায় না, বসা যায় না। মশার উপদ্রবে টিকতে না পেরে আবার কেউ কেউ দিনের বেলায় ঘর ছেড়ে রাস্তায় বের হন ভরা দুপুরে। প্রচন্ড মশার অত্যাচারে থাকা মুশকিল। সেই বিকেলের পর থেকে ঘরে প্রচন্ড মশা। সিটি কর্পোরেশনের থেকে যে ব্যবস্থাটা সেটা একদমই নেওয়া হচ্ছে না, খুবই কম ব্যবস্থাপনা আছে। শিক্ষার্থীরা জানান, নগরীর ঘরে বাইরে এখন সবখানেই বিরাজ করছে মশা। মশার কামড়ে তাদের জীবন যেন ত্রাহি। পড়াশোনা করতে পারি না, মশার কামড়ে অস্থির হয়ে এখন বাসার নিচে চলে আসছি। মশার জন্য আমাদের ইম্পর্টেন্ট এক্সাম থাকে, তো ইম্পর্টেন্ট এক্সাম আমাদের মশার জন্য পা খেয়ে আমাদেরকে শেষই করে দিবে। রাজধানীর অভিজাত এলাকায় মশার ওষুধ ছেটানো হলেও সেটি প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এই ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বললেন, মশা নিধনে কেটে ফেলা হচ্ছে নগরীর ঝোড়ঝাপ কচুরিপানা। শত একর কচুরিপানা পরিষ্কার আমরা নিয়মিত করছি। আপনার যদি সচেতন আমরা না হই, আমি যদি খালটাকে আবর্জনা দিয়ে ভর্তি করে ফেলি, আমি যদি খালের মধ্যে সব জিনিসপত্র ফেলি, আমার সুয়ারেজ লাইনের কানেকশন যদি খালের মধ্যে থাকে, তো ইটস ভেরি ডিফিকাল্ট সিটি কর্পোরেশনের পক্ষে যে এটা নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাগরিকদের জরুরি সেবায় জনপ্রতিনিধি ব্যবস্থা চালু হলে কমে আসবে মশার উৎপাত। জনপ্রতিনিধি থাকলে আমাদের সাথে জনগণের যোগাযোগটা আরও একটু বেটার হয়তো হতো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ফরিদপুরের শলিতা গ্রামে নেই একটিও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে শিক্ষা থেকে ঝরে পড়ছে শিশুরা, বাধ্য হচ্ছে পড়াশোনা ছেড়ে দিতে। ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নের জন্য থমকে যাচ্ছে শৈশবেই। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। দুপুরের প্রখর রোদে কাঁধে বইয়ের ব্যাগ আর চোখে মুখে ক্লান্তি নিয়ে ফিরছে শিশু রাইসা। স্কুল থেকে ফিরতে তাকে হাঁটতে হয় প্রায় 30 মিনিট। প্রতিদিনই এভাবেই কাটে তার শৈশব। আমি অনেক দূরের স্কুলে পড়ি, আমার হেঁটে যেতে অনেক কষ্ট হয়, ঝড় বৃষ্টি হলে আর যেতে পারি না। শুধু রাইসাই নয়, শলিতা গ্রামের বহু শিশু এমন দুর্ভোগের মুখোমুখি। কেউ হাঁটতে না পেরে স্কুল ছেড়ে দিয়েছে। আর্থিক কষ্ট, পথের দূরত্ব আর নিরাপত্তার অভাবে হারিয়ে ফেলেছে পড়াশোনার পথ। 6 বছর বয়সে আমি বিদ্যালয়ে যেতে পারিনি, বিদ্যালয়ের দূরত্বের কারণে। যাওয়া আসা কষ্ট হইতো, ধরেন মেঘ হইলে বাবা মা যাইতে দিত না। বাপ মা পাই এত দূরে স্কুল, এনে যা তোর দরকার নাই, এনে পড়াশোনা বাদ দিয়ে দেয়। আমি স্কুলে যাইতে পারি না, আমার গ্রামে স্কুল নাই, বৃষ্টির ভিতর। আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দিন। ফরিদপুরের নগরকান্দার শলিতা গ্রামে প্রায় 10,000 মানুষের বাস, কিন্তু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও নেই সেখানে। দীর্ঘ যুগ ধরে চলা এই সংকট সমাধানে আজও নেই স্থায়ী কোনো উদ্যোগ। এখানে ছেলেমেয়েরা প্রায় অশিক্ষার দিকে চলে যাচ্ছে। ডাইল কেনা লাগে, সবই তো কিনা। ছেলেমেয়েরা 20টা 30টা করতে দেবো আমরা। এই যে উঠতে বসে ছেলেরা স্কুলে যাচ্ছে না, তারা দেখা যাচ্ছে মোবাইলে গেম খেলছে, কেউ দেখা যাচ্ছে নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে। সময় সাপেক্ষেরা পিছিয়ে যাইতেছে, যার জন্য গার্জিয়ান সাহস পায় না যে ছেলে মেয়েকে একটা ছেড়ে দিতে। যেহেতু আমাদের জনবহুল একটা গ্রাম, সেই ক্ষেত্রে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল অতি জরুরি। 2019 সালে সৌদি প্রবাসী মুরাদ মোল্লার সহায়তায় একটি টিন শেডে চালু হয়েছিল অস্থায়ী পাঠদান, তবে অর্থাভাবে তা দীর্ঘস্থায়ী হয়নি।
আমরা বারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি এবং কিন্তু আমরা সেটার এখন পর্যন্ত কোনো ফল পাইনি। এই দীর্ঘ দুর্ভোগ একদিন জীবন কেড়ে নিয়েছিল দাউদ নামের 4র্থ শ্রেণীর এক শিশুর। দূরের স্কুলে যেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় তার। ফরিদপুর পর্যন্ত, ঢাকা পর্যন্ত আমরা নিলাম, তারপর আমার ছেলেকে বাঁচাইতে পারলাম না। বিদ্যালয়হীন সলিথা গ্রামের শিশুরা শুধু বই নয়, হারাচ্ছে জীবন গড়ার স্বপ্ন। আজ তাদের চাওয়া শিক্ষা হোক অধিকার, বিলাসিতা নয়। এখনই সময় কার্যকর পদক্ষেপ নেবার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। মাদারীপুর জেলার শিবচর পৌরসভা উপজেলার নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ উন্নয়ন প্রকল্পের আওতায় শিবচর বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ কাজ শেষ পর্যায়ে। চলতি বছরে প্লান্টটির কার্যক্রম শুরু হলে বদলে যাবে শিবচর পৌর শহর, হয়ে উঠবে পরিচ্ছন্ন এক নগরী, এমনটাই জানিয়েছে স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে, শুধু শহর পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এ বর্জ্য থেকে উৎপাদিত জৈব সার ও জ্বালানি তেল কম দামে ক্রয় করতে পারবেন স্থানীয়রা। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মাদারীপুরের শিবচর পৌর শহরের চর সমাইল গ্রামে 3 একর জমির উপর বাংলাদেশ সরকারের অর্থায়নে ও শিবচর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মাণ করা হচ্ছে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। পৌর শহরের 12টি ওয়ার্ডের বাসাবাড়ি থেকে প্রতিদিন ময়লা আবর্জনার বর্জ্য পৌর কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করে এই সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে এনে তা প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি করা হবে জৈব সার ও প্লাস্টিক জাতীয় বর্জ্য থেকে সংগ্রহ করা হবে জ্বালানি তেল। ইতিমধ্যে প্রকল্পটি নির্মাণ প্রায় শেষের পথে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান। বাসাবাড়ি এবং বিভিন্ন বাজারের যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো এখানে আমরা শর্টিং করে এখানে জৈব সার তৈরি করব এবং মনুষ্য যে বর্জ্যগুলো আছে বাসাবাড়ির সেফটি ট্যাঙ্কে থাকে সেগুলো আমরা এখান থেকে ভ্যাকুয়াম ট্রাকের মাধ্যমে এনে ডাইং বেডের মাধ্যমে প্রসেসিং করে সার তৈরি করা হবে। আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে। এগুলো স্থানীয় যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো শেষ করেছি। স্থানীয় বাসিন্দারা বলছে, এই প্লান্ট নির্মাণের ফলে পরিচ্ছন্ন শহর গড়ে ওঠার পাশাপাশি কম দামে স্থানীয় কৃষিকাজে জৈব সার সংগ্রহে ফসল উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন তারা। আমাদের এই এলাকায় যতগুলো যে ময়লা আবর্জনা ছিল এগুলো এই জায়গায় এনে এটা রিফাইন করে দেখা যাচ্ছে এটা দিয়ে একটা জৈব সার তৈরি করার এক প্রতিক্রিয়া করে যে জৈব সারে রূপান্তরিত হবে এবং জৈব সার হবে এবং কি এটা হয়ে আমাদের এখানে মানুষজন অনেক খুশি। এখানে সার বানানো হলে আমাদের এলাকাবাসী খুব ভালো হবে। এই প্ল্যান্টটি নির্মাণের ফলে এখানে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে, প্লাস হচ্ছে এই প্ল্যান্টটি হচ্ছে পরিবেশ বান্ধব। কর্তৃপক্ষ বলছে, শিবচরের ময়লা আবর্জনা আপদ নয়, এগুলো সম্পদে পরিণত হবে এবং তৈরি হবে অনেকের কর্মসংস্থান। এই প্ল্যান্টটি চালু হলে এর মাধ্যমে শিবচর পৌরসভায় অভ্যন্তরে যে কঠিন বর্জ্য এবং মানব সৃষ্ট যে বর্জ্য এটার ব্যবস্থাপনা করা সম্ভব হবে। এর মাধ্যমে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে এবং এর যে বাই প্রোডাক্ট হিসেবে এখানে জৈব সার উৎপন্ন হবে, সেই সার থেকে আসলে কৃষকের মাঝে সেই সারও বিতরণ করা সম্ভব হবে এবং এর মাধ্যমে শিবচর পৌর এলাকায় কর্মসংস্থানের সুযোগ হবে। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির নির্মাণ কাজ চলতি বছর শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই অলিম্পিক ডে রানের আয়োজন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান। সকালে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রান 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাপ্রধান জানান, খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বছরব্যাপী বিভিন্ন শারীরিক কার্যক্রম করা হবে। এরই মধ্যে বিভাগীয় শহরে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে। তিনি আরও বলেন, সারা দেশে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে শরীরচর্চা অব্যাহত রাখতে হবে। দিন দিন ঢাকার মাঠের সংখ্যা কমে যাচ্ছে, যার কারণে খেলাধুলার জায়গা নেই। এদেশের আপামর জনসাধারণকে এই ক্রীড়াতে উৎসাহিত করে তোলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে উৎসাহিত করে তোলা, তাহলে আমরা সবাই দেশ জাতি হিসেবে আমরা ভালো থাকবো।